গ্রিন রোডে 1.5 লাখ ট্রামাডল বড়ি উদ্ধার, মাত্র 31 ঘন্টায় জামিনে মুক্ত আসামি। বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান থেকে মাদক চোরাচালান চক্রের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রিন রোডে একটি কার্যালয় থেকে প্রায় 1.5 লাখ ট্রামাডল বড়ি উদ্ধার করা হয়। আইন অনুযায়ী ট্রামাডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খ শ্রেণীর অন্তর্ভুক্ত, যার শাস্তি 1 থেকে 10 বছরের কারাদণ্ড। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় মামলা হলেও অবাক করার মতো বিষয় হলো আসামি মাত্র 31 ঘন্টার মধ্যে জামিনে মুক্ত হয়ে যায়। অধিদপ্তরের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় এত দ্রুত জামিন পাওয়া বিরল ঘটনা। ধারণা করা হচ্ছে আসামির পরিবারের একজন বিচার বিভাগে কর্মরত থাকায় প্রভাব খাটানো হতে পারে। তবে আইনজীবীদের মতে উদ্ধারকৃত বড়িগুলো রাসায়নিক পরীক্ষায় আসলে মাদক প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত চলছে। ঘটনাটি মাদক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ ও বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সিলেটে সাদা পাথর লুটকাণ্ড, ডিসি-এসপি ভাগ নিতেন, দুদকের প্রতিবেদনে জড়িত 42 নেতা ব্যবসায়ী। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, এই লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন অন্তত 42 জন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী। দুদকের তদন্ত উঠে এসেছে শুধু রাজনৈতিক মহল নয়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, এমনকি ডিসি ও এসপির মতো উচ্চপদস্থ কর্মকর্তারাও পাথর লুটের টাকার ভাগ নিয়েছেন। অভিযোগ রয়েছে পুলিশ, বিজেপি ও প্রশাসনের নীরব সহযোগিতায় কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে। 2024 সালের আগস্টে সরকারের পতনের পর থেকে নির্বিচারভাবে চলতে থাকে সাদা পাথর উত্তোলন। সর্বশেষ মাত্র 15 দিন আগে শেষ দফায় প্রায় 80% পাথর তোলা হয়। বর্তমানে পুরো এলাকা ভাঙা গর্ত আর বালুচরে পরিণত হয়েছে। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ষড়যন্ত্রমূলক যোগসাজশে এই লুটপাট সংগঠিত হয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ পর্যায়ে নাম এতে উঠে এসেছে। বিষয়টি এখন ঢাকাই কমিশনের হাতে রয়েছে এবং বিস্তারিত তদন্তের অনুমতি চাওয়া হয়েছে। সাদাপাথর লুটকাণ্ড দেশের প্রশাসনিক ও রাজনৈতিক মহলের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শেখ হাসিনা, এসকে সিনহা সহ 32 জনের বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ, গুম অপহরণের চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পিরোজপুরের সুখরঞ্জন বালির অভিযোগ। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে বলা হয়েছে, 2012 সালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসে তিনি গুমের শিকার হন। এরপর তাকে অপহরণ, নির্যাতন এবং প্রায় 5 বছর ধরে ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, সাঈদীর মামলা মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তার উপরে নিপীড়ন চালানো হয়। সুখরঞ্জন বালির তালিকায় রয়েছেন ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি ATM ফজলে কবির, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর রানা দাস গুপ্ত সহ আরও অনেকে। উল্লেখ্য, 2012 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আজকের এই অভিযোগ দেশ জুড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ঢাকা কলেজ, সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ সহ 10 জন আহত, সায়েন্স ল্যাবের উত্তেজনা। রাজধানীর সায়েন্স ল্যাবে আজ বৃহস্পতিবার ঢাকার 2 ঐতিহ্যবাহী কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেলা 11:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 6 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শিক্ষার্থীরা রাস্তার মধ্যে ইটপাটকেল ছুড়ে এবং লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সংঘর্ষের শুরু মূলত গত রবিবার একটি কোচিং সেন্টারের 2 পক্ষের কথা কাটাকাটির জের থেকে হয়েছে। তবে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেছেন, ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে এই সংঘর্ষ চলছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বেলা 2টার দিকে 2 পক্ষের শিক্ষার্থীরা রাস্তায় একপাশে অবস্থান নিয়েছে। যান চলাচলও আবার স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়িতে মা মেয়ের গলা কেটে হত্যা, রামগড় থানায় তদন্ত শুরু। খাগড়াছড়ি রামগড় উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের পূর্ব বাগানটেল এলাকা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন আমিনা বেগম ও তার মেয়ে রাইহানা আক্তার। রামগড় থানার ওসি মোহাম্মদ মঈনউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি বুধবার রাতে সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে তখন বাড়িতে শুধুমাত্র মা ও মেয়ে উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে মামলায় প্রক্রিয়া শুরু হয়েছে এবং হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে। বর্তমানে রামগড় থানার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। খাগড়াছড়িতে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। গফরগাঁওয়ে নিখোঁজ কন্যা শিশুর মরদেহ উদ্ধার, পুকুরে পড়ে মৃত্যু। ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর 7 বছর বয়সী সিনথিয়া নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, শিশুটি খেলতে গিয়ে সম্ভবত পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত সিনথিয়া শালটিয়া গ্রামের মোহাম্মদ রুবেল মিয়ার মেয়ে। তার মা সুমি বেগম স্টেশন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া প্রায়ই মায়ের সঙ্গে স্টেশন এলাকায় ঘুরে বেড়াতো, তবে বুধবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে জিআরপি ফাঁড়ি পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেরানীগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা বিরাজ। ঢাকা কেরানীগঞ্জে বিএনপির দুই পক্ষ একই স্থানে কর্মসূচির অনুমতি চাওয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার 22 আগস্ট জিঞ্জিরা ঈদগাহ মাঠে দুটি পৃথক দোয়া মাহফিলের আয়োজনের আবেদন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে একটি দল জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেনের নেতৃত্বে, অন্যটি যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পলের সমর্থিত। স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ভিন্ন দুটি স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছে। জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোকাররম হোসেন জানিয়েছেন, তাদের পক্ষ থেকে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং যথাসময়ে প্রশাসনকে লিখিতভাবে আবেদন করা হয়েছে। অপরপক্ষের নেতা তরিফুর রহমানও বলেছেন, তারা বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক টাবলু জানান, দুটি পক্ষের অনুষ্ঠান স্থান একে অপরের কাছাকাছি হয় কর্মীদের ভিন্ন সড়ক ব্যবহার করে কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। হাইকোর্ট জানালো জাতিসংঘের প্রতিবেদন, ঐতিহাসিক দলিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিচার চাওয়া। ঢাকায় হাইকোর্ট জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ওপর রায় ঘোষণা করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ বৃহস্পতিবার এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেন। রায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 3 মাসের মধ্যে এটিকে জুলাই রেভুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আদালত জানতে চেয়েছে, কেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য সংরক্ষণ করা হবে না। এর আগে গত বছর 13 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ হাইকোর্টে রিট করেন। রিটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার চেষ্টা রোধ করার নির্দেশের দাবি জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে গুরুতর আহত বিক্ষোভকারীদের সঙ্গে কথোপকথনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। শেরপুর নকলায় এনসিপির 15 নেতার একযোগে পদত্যাগ, কমিটির প্রত্যাখ্যান। শেরপুর জেলার নকলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সদ্য গঠিত 32 সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান করে একযোগে 15 নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতারা অভিযোগ করেন, কমিটির উপজেলা প্রধান সমন্বয়কারী অযোগ্য এবং আদর্শিকভাবে গ্রহণযোগ্য নয়, এমন নেতার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই আত্মবিশ্লেষণমূলক আলোচনার পর তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন মোহাম্মদ মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল, জসিমউদ্দিন। এছাড়া সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। পদত্যাগী নেতারা পৃথকভাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত 10 আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে শেরপুর জেলার নাকলা উপজেলার 32 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হয়, যেখানে মোহাম্মদ হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয়েছিল। ভারতের স্কুলে বিতর্ক, বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী দেখানোয় তীব্র সমালোচনা। ভারতের গুজরাটে ভবননগরের একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করাকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
গত শুক্রবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে একটি নাটক উপস্থাপন করা হয়। সেখানে কালো রঙের বোরকা পরা ছাত্রীদের খেলনা বন্দুক হাতে গুলি চালানোর অভিনয় করতে দেখা যায়। সেই নাটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিবাদ জানান। স্থানীয় মুসলিম নেতা জহুর ভাই জেজা অভিযোগ করেন, এভাবে নিষ্পাপ শিশুদের দিয়ে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করে বলেছেন, আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের অপারেশন সিন্দুরের ঘটনাটি জানানো। পোশাকে কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী। এদিকে শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপালকে নোটিশ পাঠানো হয়েছে।